Hello students, welcome to the way of solution. Dear students, 18ই ফেব্রুয়ারি 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর ক্লাসে আরো একবার সকলকে জানাই স্বাগত। স্টুডেন্টস, আমরা দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দিচ্ছি। তো প্রতিদিনের ক্লাসটি দেখতে হলে সকাল 6টাতেই লাইভে যুক্ত হবে এই চ্যানেলে। আর যারা আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করনি এখনো, তারা অবশ্যই ডাউনলোড করে ফেলো। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য TWS একাডেমি অ্যাপ ফোনে কিন্তু থাকা চাই। অনেক ডিমান্ডিং একটা ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে। যারা রেলের জন্য প্রিপারেশন নিতে চাও, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য, তাদের জন্য নতুন ব্যাচ চলে এসেছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। অনেক স্টুডেন্টস আমাদের কাছে ফোন করছিল, কমেন্ট বক্সে জানাচ্ছিল স্যার ব্যাচ কবে লঞ্চ হবে রেলওয়ের জন্য। তো চলে এসেছে তোমাদের জন্য ব্যাচ। সেখানে আমরা তোমাদের সিলেবাস ভিত্তিক কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন প্রোভাইড করব। তোমরা নিশ্চয়ই জানো TWS একাডেমি যেটা প্রমিস করে তেমনই কিন্তু ক্লাস প্রোভাইড করে, এমনকি তার থেকে আমরা বেস্ট বাংলা ভাষায় পুরো সম্পূর্ণ ক্লাসগুলো আমরা বাংলা ভাষায় করাবো। তো অবশ্যই বাংলা ভাষায় রেলওয়ের জন্য সেরা প্রিপারেশন নেওয়ার জন্য দ্রুত সকলে যুক্ত হয়ে যাও রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আজকের 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? তো বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গেরও খুব কাছে অবস্থিত। সেই বাংলাদেশ, সেখানকার নতুন একজন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার নাম কি? গতদিনে আমি তোমাদের পড়িয়েছিলাম যে বাংলাদেশের দীর্ঘ কয়েক বছর ধরে অপোজিশনে থাকা একটা পলিটিক্যাল পার্টি যার নাম বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সেই বিএনপি ডিয়ার স্টুডেন্টস, তারা 2/3 মেজরিটি নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছে এবং সেই বিএনপিরই একজন কিন্তু শীর্ষ নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি চিফ তারেক রহমান ওয়াজ সর্ন ইন দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অন টুয়েসডে। তো নতুন প্রধানমন্ত্রী হিসাবে যদি দেখি, গতকাল তোমার তারেক রহমান শপথ নিয়েছিলেন বাংলাদেশের নতুন একজন প্রধানমন্ত্রী হিসাবে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের আমরা জানি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আহ, তারা কিন্তু চালাচ্ছিল বাংলাদেশটাকে। বর্তমানে বাংলাদেশে একটা ইলেকটেড সরকার এসেছে এবং সেই ইলেকটেড সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, যিনি বিএনপির মুখ্য আধিকারিক। শহরগুলোর পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ করেছে? আমাদের যে আরবান সেক্টরটা আছে, শহুরে অঞ্চল, সেই শহুরে অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারে রিসেন্টলি কেন্দ্রীয় মন্ত্রিসভা টাকা বরাদ্দ করেছে। কত টাকা? 1,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ হেল্ড দ্য অ্যাপ্রুভাল অফ 1,00,000 crore rupees ফর দ্য আরবান চ্যালেঞ্জ ফান্ড বাই ইউনিয়ন ক্যাবিনেট। তো আরবান চ্যালেঞ্জ ফান্ডের জন্য 1,00,000 কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বারা। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের কতটি গন্তব্যে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন? ভিসা অন অ্যারাইভাল, ভিসা ভিসা তুমি যদি কোনো দেশে ভিজিট করো, সেই দেশের তোমার ভিসা নিতে হয় বিভিন্ন দেশের। তুমি যদি কোনো দেশে ভিজিট করো কোনো একটা পারপাসে, তখন কিন্তু তোমাকে সেই দেশের ভিসা নিতে হয়। তো কিছু কিছু দেশের সাথে যদি কোনো দেশের ভালো সম্পর্ক হয়, তারা কিন্তু আহ, বিনা ভিসাতে বা ভিসা অন অ্যারাইভাল কিন্তু সুবিধা দিয়ে থাকে। তো ভারতের পাসপোর্ট যাদের আছে, তারা বিশ্বের মধ্যে 56টি দেশে ডিয়ার স্টুডেন্টস ভিসা অন অ্যারাইভেলের সুবিধা পাবে। রিসেন্টলি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশিত হয়েছে। সেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে যদি দেখি, ইন্ডিয়াস পাসপোর্ট র্যাঙ্ক ইমপ্রুভড টু 75th in 2026 up from 85 in 2025। তো 2025 সালে ভারতের র্যাঙ্ক, পাসপোর্টের র্যাঙ্ক যেটা ছিল সেটা 85 ছিল হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে, সেটা ইমপ্রুভ করেছে এবং 75 পৌঁছেছে। অফারিং ভিসা ফ্রি অ্যাক্সেস টু 56 ডেস্টিনেশন। তো বিশ্বের মধ্যে 56টি গন্তব্যে কিন্তু বিনা ভিসাতে আমাদের ভারতীয় পাসপোর্টধারীরা ভিজিট করতে পারবেন। তো ভারতের যে পাসপোর্ট, সেটা কিন্তু অনেকটা শক্তিশালী হয়েছে আগের তুলনায়। একেবারে খুব শক্তিশালী তা নয়, তবে 85 থেকে 75 মানে 10 যদি র্যাঙ্ক আমরা দেখি, এখানে ইমপ্রুভ করেছে ভারত। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোনটি নিজস্ব নগর নীতি চালু করেছে? আরবান পলিসি বা নগর নীতি।
ভারতের প্রথম রাজ্য কোনটি যাদের নিজস্ব নগর নীতি বা আরবান পলিসি রয়েছে? তারা হচ্ছে কেরল রাজ্য। কেরলের নিজস্ব আরবান নীতি আছে। কেরল বিকামস ফার্স্ট স্টেট টু হ্যাভ অ্যান আরবান পলিসি। আফ্রিকান ইউনিয়নের ৩৯তম সাধারণ অধিবেশন ২০২৬ সালে কোথায় অনুষ্ঠিত হয়েছে? আফ্রিকান ইউনিয়নের ৩৯তম সাধারণ অধিবেশনটি ডিয়ার স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছে আদিস আবাবা, ইথিওপিয়াতে। এইখানে কিন্তু আফ্রিকান ইউনিয়ন বা ইইউ এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত আছে। চলো সংক্ষেপে দেখে নিই। 39th ordinary session of the Assembly of the African Union concludes in Addis Ababa। তো আদিস আবাবাতে এটা কিন্তু সম্পন্ন হয়েছে রিসেন্টলি। আমরা যদি দেখি ৩৯তম সাধারণ অধিবেশন আফ্রিকান ইউনিয়নের। হোয়াট ইজ আফ্রিকান ইউনিয়ন? যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আছে ইউরোপীয় কান্ট্রিগুলোর একটা জোট ২৭টি দেশের, তেমনি আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোর একটা জোট। আফ্রিকান ইউনিয়ন বা এইউ হলো ৫৫টি আফ্রিকান দেশ নিয়ে গঠিত একটি মহাদেশীয় সংস্থা। এটি ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা মূলত ডিয়ার স্টুডেন্টস ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটির স্থলাভিষিক্ত হয়। মানে একটা সময় ১৯৬৩তে আফ্রিকান কান্ট্রিগুলো এক ছাতার তলায় আসার জন্য অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি কিন্তু গ্রহণ করেছিল বা তারা তৈরি করেছিল। পরবর্তীতে সেটাকেই কিন্তু আমরা দেখব আফ্রিকান ইউনিয়ন হিসাবে তৈরি করা হয় এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়, আর নতুন একটা ২০০২ থেকে তৈরি হয় আফ্রিকান ইউনিয়ন। এর সদর দপ্তরটা আমি আরেকবার বলে দিই। সদর দপ্তর কোথায়? ইইউ বা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত আছে আদিস আবাবা, ইথিওপিয়াতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে বিবিসি ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে? বিবিসি তোমরা নিশ্চয়ই জানো, একটা সংবাদ মাধ্যম, হ্যাঁ, ব্রিটিশ একটা সংবাদ মাধ্যম। তো এই যে বিবিসি, তারা ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার ঘোষণা করেছে সম্প্রতি কাকে? ভারতীয় ক্রিকেট মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্দানাকে, যিনি ভারতের সেকেন্ড, যদি আমরা দেখি হাইয়েস্ট রান স্কোরার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেকেন্ড যদি আমরা দেখি হাইয়েস্ট, যদি আমরা দেখি ১০,০০০ রান কমপ্লিট করেছেন প্রথম সেকেন্ড ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনি হচ্ছেন স্মৃতি মান্দানা। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখেছি। চলো, রিসেন্টলি বিবিসি ওয়ার্ল্ড স্পোর্টস ওমেনদের বেশ কয়েকটা লিস্ট প্রকাশিত হয়েছে, যেমন ওয়ার্ল্ড কাপ উইনিং ক্রিকেটার স্মৃতি মান্দানা হ্যাজ বিন নেমড বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার ফর 2025। তো 2025 সালে স্পোর্টস ওমেন, ইন্ডিয়ান স্পোর্টস ওমেনের খেতাবটা স্মৃতি মান্দানা জিতেছেন, যিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। এছাড়া চেস চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ হ্যাজ নেমড BBC Emerging Player of the Year after winning the Women's World Cup at the age of 20। তো মাত্র 20 বছর বয়সে, আমরা আগে আলোচনা করেছি, ফ্রিডে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। ফ্রিডে মানে হচ্ছে দাবা ওয়ার্ল্ড কাপ। তো দাবার সাথে যুক্ত দিব্যা দেশমুখ, তাকে বিবিসি সেরা উদীয়মান প্লেয়ার বা ইমার্জিং প্লেয়ারের কিন্তু তকমা দিয়েছে। তো সেরা উদীয়মান প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার কে হয়েছেন? সেটা দিব্যা দেশমুখ হয়েছেন। তিনি চেজের সাথে যুক্ত। মাত্র 20 বছর বয়সে তিনি একটা কৃতিত্ব গড়েছিলেন গত বছরে 2025-এ, আমরা জানি, সেটা হচ্ছে তিনি ফ্রিডে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। এছাড়া প্রীতি পাল, প্রীতি পালটাকে প্রীতি পাল হ্যাজ নেমড বিবিসি প্যারা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার আফটার উইনিং 2 মেডেলস অ্যাট 2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন নিউ দিল্লি। তো নতুন দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে ডিয়ার স্টুডেন্টস প্রীতি পাল 2টি মেডেল জিতেছিলেন। এছাড়া 2024 সালের যে অলিম্পিক হয়েছিল, সরি মাফ করবে, সেটা নয়, যাই হোক, প্রীতি পাল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অ্যান্ড প্রীতি পাল সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনি একজন প্যারা অ্যাথলিট, তিনি দৌড়ের সাথে যুক্ত। ঠিক আছে, প্রীতি পাল কিসের সাথে যুক্ত? ইনি একজন ভারতের দৌড়বিদ, হ্যাঁ, দৌড়বিদ। তিনি 2024-এর অলিম্পিকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, 2টি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন সেখানে তিনি। চলো এর পরেরটাতে দেখি, 2026 সালে কাকে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? মানে এখানে আরেকটা প্রশ্ন এসেছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস পেয়েছে মহিলাদের, যে আমরা দেখতে পাচ্ছি বিবিসি ইন্ডিয়ান ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য এই পুরস্কারটা পেয়েছে অঞ্জলি ভাগবত। অঞ্জলি ভাগবতকে
অঞ্জলি ভাগবত হচ্ছে শুটার, ভারতের একজন শুটিং খেলার সাথে যুক্ত। অঞ্জলি ভাগবত হ্যাজ গিভেন দ্য বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস, এটা ইসওটি বলা হচ্ছে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সেটা তিনি জিতেছেন। অঞ্জলি ভাগবত বিবিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অলিম্পিক ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে তার অগ্রণী ক্যারিয়ার এবং বিশ্বমঞ্চে তার অগ্রণী সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তো তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা শুটার যিনি অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন, তাই তো। সো খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। চলো এর পরেরটাতে আমরা আসি। নেক্সট, সম্প্রতি ভারত সরকার কৃষকদের জন্য কোন এআই ভিত্তিক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? রিসেন্টলি আমরা জানি আমাদের ভারতে তোমার হচ্ছে এআই সামিট অনুষ্ঠিত হয়েছে। রিসেন্টলি আমরা গত দিনে কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়েছি যে ইমানুয়েল ম্যাক্রো তিনি ভারতে ভিজিট করছেন। শুধু ইমানুয়েল ম্যাক্রো নয়, দেশ বিদেশ থেকে প্রচুর ব্যক্তিরা ভারতে কিন্তু আসছেন এআই সামিটে। তো আমরা দেখবো এখানে এই যে এই সামিটের মধ্যেই আমাদের ভারতের কৃষকদের জন্য একটা এআই ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যার নাম হচ্ছে ভারত বিস্তার। ভারত বিস্তার এআই প্ল্যাটফর্মটি কৃষকদের জন্য লঞ্চ করেছে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার টু লঞ্চ এআই বেসড ফার্মার প্ল্যাটফর্ম ভারত বিস্তার ইন জয়পুর। তো জয়পুরে এটা লঞ্চ করা হয়েছে কার দ্বারা? ভারতের এগ্রিকালচার মিনিস্টার। কে আছেন ভারতের এগ্রিকালচার মিনিস্টারের দায়িত্বে? শিবরাজ সিং চৌহান। তো ভারতের এগ্রিকালচার মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে রিসেন্টলি। অলরাইট, তো আমাদের এই হচ্ছে গুরুত্বপূর্ণ 8টা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা এবারে জিকে প্রশ্ন উত্তরে আসবো। তার আগে আরো একবার বলি, টিডব্লিউএস একাডেমিতে নতুন রেলওয়ে ব্যাচ লঞ্চ হয়ে গেছে। এখানে যে প্রাইস দেখাচ্ছে এটা তোমাকে পে করতে হবে না এখন যদি তুমি ভর্তি হও, মানে এখন কিন্তু অফার চলছে। তো দ্রুত অফারের মধ্যেই ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু এখান থেকে লাভটা তুমি তুলতে পারবে। আর ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি, এএনএম, জিএনএম, ডব্লিউইপি, কেপি ব্যাচ খুব ডিমান্ডিং একটা ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যারা ডব্লিউবিসিএস, পিএসসি সহ ইত্যাদি ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ইজ বেস্ট। অলরাইট, চলো আমরা নেক্সট আজকে জিকে প্রশ্ন উত্তরে দেখি কি বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, আইন-ই-আকবরী গ্রন্থটি কে রচনা করেন? ফার্স্ট আমাদের প্রশ্ন, আইন-ই-আকবরী এই বিখ্যাত গ্রন্থ, এটা হচ্ছে আকবরের জীবনী, তাই তো? আকবরের জীবনী। তো আকবরের জীবনী আইন-ই-আকবরী আবুল ফজল লিখেছিলেন। আকবরের রাজসভার একজন লেখক তিনি ছিলেন, নবরত্নের একজন আকবরের রাজসভার। মানবদেহের কোন কোষগুলো শরীরের সৈন্য নামে পরিচিত? শরীরের সৈন্য কাকে বলি আমরা? সৈন্য বলা হয় শ্বেত রক্তকণিকা, কারণ শ্বেত রক্তকণিকার কাজ কি? দেখো এখানে যে রক্তকণিকাগুলো আছে আমরা জানি এদের কাজ কি। ফার্স্ট হচ্ছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, ওর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা এর কাজ। আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ করা, তাই তো? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। সেই হচ্ছে ব্যাপার, আমাদের মাথায় রাখতে হবে। আর নিউরন তো তোমরা নিশ্চয়ই জানো, তথ্য আদান প্রদান, এটা হচ্ছে নিউরন। তো এখানে শরীরের সৈন্য আমাদের শ্বেত রক্তকণিকা বলা হচ্ছে, কারণ সে রোগ বা রোগ জীবাণু থেকে আমাদের প্রতিরক্ষা করছে। যেমন আমাদের সৈন্য বৈদেশিক শত্রুদের হাত থেকে আমাদের প্রতিরক্ষা করে, তেমনি তারা। 2025 সালে তফসিলি জাতি শ্রেণীবিভাগ সংরক্ষণ আইন কার্যকর করা প্রথম ভারতীয় রাজ্য কোনটি? 2024 সালে সুপ্রিম কোর্ট তফসিলি জাতি শ্রেণীবিভাগ সংরক্ষণ আইন পাশ করেছিল। সেই আইনটা প্রথম রাজ্য হিসেবে 2025-এ যারা ইমপ্লিমেন্ট করেছিল তারা কারা? প্রথম রাজ্য হিসেবে তফসিলি জাতি শ্রেণীবিভাগ সংরক্ষণ আইন কার্যকর করে তেলেঙ্গানা রাজ্য। বীমা খাতে নিয়ন্ত্রণ সংস্থা ডিএআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বীমা খাত, বুঝতে পারছো, বীমা ইনভেস্টমেন্ট, হ্যাঁ সেই সরি বীমা খাত, মাফ করবে, সেই বীমা খাতে
তোমার হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তর অবস্থিত আছে বেঙ্গালুরুতে। দেখো, বিমা বা ইন্স্যুরেন্স, IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে এর ফুল ফর্ম, হলো ভারতের বিমা খাতে একটি সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেটি 1999 সালে একটি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটার সদর দপ্তর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদটা কোন রাজ্যের ভিতরে? একটু আগে আমরা দেখলাম না, তেলেঙ্গানা রাজ্য, সেই তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, তাই না? নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত আছে? ঋগ্বেদ, এই ঋগ্বেদটা কি? ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ বা প্রাচীনতম বেদ। প্রাচীনতম বেদের নাম কি? ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ। এই যে ঋগ্বেদে আমরা জানি 1028টা কিন্তু সূক্ত আছে। ক্লিয়ার? আর একটা জিনিস, এখানে ঋগ্বেদটাকে বেশ কিছু মণ্ডলে ভাগ করা হয়েছে। ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে বলো তো দেখি, কতগুলি মণ্ডল আছে? ঋগ্বেদে মণ্ডলের সংখ্যা কতগুলি? কমেন্ট করো সকলে। কতগুলি আছে মণ্ডল? 10টি মণ্ডলে ঋগ্বেদ বিভক্ত, আর 1028টি সূক্ত এখানে পাচ্ছি। হাইগ্রোস্কোপিক বা জল আকর্ষণকারী, হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে জল আকর্ষণ করে যারা, ঠিক আছে, জলকে চুষে নেয় এমন জিনিস, বৈশিষ্ট্যের কারণে ময়শ্চারাইজিং মানে বুঝতে পারছো, আমাদের শরীরের যে আমাদের স্কিন দিয়ে বোঝায়, স্কিন তোমার হচ্ছে সবসময় একটু তেল তেলে রাখা বা আমাদের স্কিনকে শুকোতে না দেওয়া। শীতকালে আমরা দেখি না স্কিন শুকিয়ে যায়, এই কারণে আমরা ক্রিম মেখে থাকি। ক্রিমটা ময়শ্চারাইজিং হিসাবে কাজ করে, মানে আমাদের শরীরে জল ধরে রাখে, এটাকে বলা হচ্ছে ময়শ্চারাইজিং বলা হচ্ছে। তো ময়শ্চারাইজিং ক্রিম বা সাবানে কোন পদ্ধতির ব্যবহার করা হয়? যারা জল ধরে রাখে এবং ডিয়ার স্টুডেন্ট শরীর মানে শুষ্ক হতে দেয় না। শরীরে যে আমরা দেখতে পাই না শীতকালে আমরা মেখে থাকি ক্রিম, তো এটা হচ্ছে গ্লিসারল, এটা এই হিসাবে কাজ করে থাকে। একটু দেখি হাইগ্রোস্কোপিক ধর্ম কি। গ্লিসারল একটি অত্যন্ত শক্তিশালী হাইগ্রোস্কোপিক বা জলগ্রাহী পদার্থ। হাইগ্রোস্কোপিক, এটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং নিজের মধ্যে ধরে রাখতে পারে। এই কারণে মানে শরীরে আমরা যখন ক্রিম মাখি তখন দেখবে আমাদের শরীরটা কিন্তু একটু তেলতেলে থাকে, শরীরটা একটু তোমার হচ্ছে কি বলা হয়, একটু খুব সুন্দর থাকে, তাই না? আর যদি আমরা না মাখি তখন কিন্তু শীতকালে আমাদের শরীর একটু রুক্ষ রুক্ষ হয়ে যায়। তো তার জন্য গ্লিসারল দায়ী যখন আমরা ক্রিম মাখি। ত্বকের যত্নের ভূমিকা কি? ময়শ্চারাইজিং ক্রিম বা সাবানে যখন গ্লিসারল ব্যবহার করা হয় তখন এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে ত্বকের উপর একটি স্তর তৈরি করে, এর ফলে ত্বক শুষ্ক হয় না এবং দীর্ঘ সময় নরম এবং সতেজ থাকে। এ কারণে একে হিউমেনেক হিউমেকট্যান্ট বলা হয়। হিউমেকট্যান্ট বলা হয় এটাকে। আচ্ছা নেক্সট, অন্যান্য অপশনগুলি কেন উত্তর হবে না? কারণ ইথানল অপশনে আছে। ইথানল একটি অ্যালকোহল যা দ্রুত বাষ্পীভূত হয় এবং ত্বককে উল্টো শুষ্ক করে দিতে পারে, এটা ত্বককে আরো শুষ্ক করে দেবে, ওটা উত্তর হবে না। ফ্রিয়নও কেন উত্তর হবে না? কারণ ফ্রিয়ন একটি গ্যাস যা ফ্রেয়ন একটি গ্যাস, বিশেষ করে এই ফ্রেয়ন গ্যাস কিন্তু বিশেষ করে সিএফসি, যে আমাদের রেফ্রিজারেটর থেকে সিএফসি বার হয়, তার পিছনে প্রধান দায়ী হচ্ছে ফ্রেয়ন। আগে রেফ্রিজারেটরে বা আমাদের যে ফ্রিজ গুলো হতো বাড়িতে, সেই ফ্রিজ গুলোতে শীতকারক হিসেবে ঠান্ডা করার জন্য ফ্রেয়ন গ্যাসের ব্যবহার হতো। এখন এটা কম হয় কারণ এটা খুব বেশি সিএফসি নির্গত করে। তো মূলত রেফ্রিজারেটর এবং এসিতে শীতকারক হিসেবে ব্যবহৃত হতো ফ্রেয়ন, এখন খুব কম হয় এটার ব্যবহার। গ্যালেনাটা অপশনে আছে না, অপশন ডি তে। গ্যালেনা হবে না কেন? এটি লেড বা সীসার আকরিক, পিবিএস সীসার যদি আমরা দেখি সংকেত, যা প্রসাধনীতে ব্যবহার বা উপযোগী নয়। যাই হোক, পরেরটাতে আমরা আসি। গরুমারা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে, না? অপশন বি রাইট অ্যান্সার। দেখো, বিভিন্ন আমরা একটু জাতীয় উদ্যানের নাম দেখি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের নাম সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় জাতীয় উদ্যান এবং একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987-এ এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল সুন্দরবনটা।
রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিশেষ আকর্ষণীয়। এখানে আকর্ষণ কি? রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ অরণ্য। জলদাপাড়া আলিপুরদুয়ারে আছে একশৃঙ্গ টাইগার বা ওয়ান হ্যান্ড রাইনোস এর জন্য খুব বিখ্যাত। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে বাঘ, হাতি এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য বিখ্যাত। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে আছে। গন্ডার, হাতি, গৌড় বা যেটাকে আমরা ভারতীয় বাইসন বলছি তার জন্য এটা আকর্ষণীয়। নেওড়া ভ্যালি কালিম্পং এ আছে, রেড পান্ডা পাওয়া যায় এখানে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং এ আছে, রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ার পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু জাতীয় উদ্যান। এটা কোন কোন জেলায় আছে একটু নোট করে নিও। সুন্দরবন, জলদাপাড়া, বক্সা, গরুমরা, নেওড়া ভ্যালি এবং সিঙ্গালীলা। টোটাল নাম্বার অফ 6, 6টি কিন্তু আমরা ন্যাশনাল পার্ক পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট প্রশ্ন, জর্জিয়া মেলোনি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? জর্জিয়া মেলোনি বলে ফেলো। দেখেছো না জর্জিয়া মেলোনির নাম? কত জায়গাতেই এসেছে জর্জিয়া মেলোনির নাম। জর্জিয়া মেলোনি কোন দেশের মহিলা প্রধানমন্ত্রী? ভারত অপশন দিলে অনেকে ভারত হয়তো করে ফেলতো না। না, অ্যাকচুয়ালি ইটালির মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে জর্জিয়া মেলোনি। চলো এর পরের প্রশ্ন দেখি। ছত্রাক নিচের কোন জিনিসের উপরে জন্মাতে পারে? পাউরুটি, আচার, চামড়া, কাপড়, কোথায় জন্মাতে পারে ছত্রাক? ছত্রাক এটা ডেড স্টুডেন্টস জন্মাতে পারে কোথায়? প্রথমে বলা হচ্ছে 1 এবং 3 অর্থাৎ পাউরুটি এবং চামড়া। 1, 2, 3 মানে পাউরুটি, আচার, চামড়া। আর 1, 2 মানে পাউরুটি আর আচার। আর লাস্টেরটায় বলা হচ্ছে সব কটায়। আর ছত্রাক যে কোনো জায়গায় জন্মাতে পারে। পাউরুটিতে তুমি ফেলে রাখো পাউরুটি, পচা পাউরুটি ফেলে রাখো, কেমন ছত্রাক জন্মায় না দেখি। আচার ফেলে রাখো, ছত্রাক জন্মাবেই। হ্যাঁ, বর্ষাকালে দেখবে বাড়িতে আচার থাকলে একটু সাদা সাদা ছত্রাকের উপরে জন্মায়। চামড়ার উপরে হয়, দাঁত হাজা ইত্যাদি হয় না, দাঁত হাজা, চুলকানি, এই রোগগুলো হয়। হ্যাঁ, এগুলো কেন হয়? ছত্রাকের কারণে হয় না? আচ্ছা, কাপড়ের উপরেও ছত্রাক পড়ে, ঠিক আছে, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যায় ছত্রাকের কারণে। ছত্রাক জন্মায় সব জায়গাতে এখানে। তো অপশন ডি রাইট অ্যান্সার 1, 2, 3, 4 পাউরুটি, আচার, চামড়া, কাপড় সব জায়গাতেই ছত্রাক জন্মাতে পারে। নেক্সট একটা বাড়ির কাজ, কোন নদীকে দক্ষিণ ভারতের আমরা গঙ্গা বলি? কমেন্ট বক্সে জানাবে এটা সকলে উত্তর। এটা তোমাদের বাড়ির কাজ দেয়া রইল। নেক্সট প্রশ্ন, টিভির রিমোট কন্ট্রোল কোন তরঙ্গের ভিত্তিতে কাজ করে থাকে? টিভিতে যে রিমোট কন্ট্রোল থাকে, টিভির রিমোট কন্ট্রোল কোন তরঙ্গে ইউজ করা হয় এখানে? টিভির রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড তরঙ্গ ইউজ করা হয়ে থাকে। জাস্ট এ মার্সেনারি নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? এটা একটা আত্মজীবনী, এটা 2024-এ প্রকাশিত হয়েছিল। আত্মজীবনী, এটা প্রকাশিত হয় কবে? 2024-এ প্রকাশিত হয়। তো 2024-এ প্রকাশিত হওয়া এই যে বইটা আছে, জাস্ট এ মার্সেনারি নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার, এই বইটা হচ্ছে ডুব্বুরি সুব্বারাওয়ের। ডুব্বুরি সুব্বারাও কে? ইনি হচ্ছেন আরবিআই এর প্রাক্তন গভর্নর। আরবিআই এর সাথে কিন্তু যুক্ত ছিলেন, আরবিআই এর প্রাক্তন গভর্নর, তার একজন একটা আত্মজীবনী এটা। চলো এটা দেখি পরেরটা। এই যে দেখো বইটা। চলো নেক্সট প্রশ্ন, 2023-এ পুনরায় চালু করা স্টাফোর্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা কর্ণাটক রাজ্যে খেলা হয়। কর্ণাটকে খেলা হয়ে থাকে স্টাফোর্ড কাপ। এই যে স্টাফোর্ড কাপটা খেলা হয়, স্টাফোর্ড কাপটা 2023-এ পুনরায় চালু করা হয়েছে। এটা একটা সময় চলতো, কিছু সময় পরে গিয়ে এটা বন্ধ হয়ে যায়, আবার 2023-এ পুনরায় চালু হয়েছে। এটা ডেড স্টুডেন্টস ফুটবলের সাথে যুক্ত, ভারতের কর্ণাটক রাজ্যে খেলা একটা ঘরোয়া কাপ যেটাকে বলা হচ্ছে স্টাফোর্ড কাপ। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? র্যাডক্লিফ লাইন আলাদা করেছে কোন দুটি দেশকে? সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানকে। নিচের কোনটিতে প্রতি গ্রামে সর্বোচ্চ প্রোটিন থাকে? কোনটিতে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? অনেকে বলবে স্যার এই প্রোটিন প্রোটিন প্রোটিন, স্যার আপনি কি জিম টিম খুলেছেন নাকি প্রোটিনের এত ক্লাস দিচ্ছেন? হ্যাঁ, এত হেলথ বিষয়, হ্যাঁ হেলথ নিয়ে সচেতন থাকা উচিত আমাদের।
তো এখানে দেখো প্রোটিন সব থেকে বেশি থাকে সয়াবিনে, এখানে সয়াবিনের তোফু হয়ে থাকে, সয়াবিনের দুধ দিয়ে তৈরি হয় তোফু। তোফুর ভিতরে আমরা দেখবো খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে। যারা ভেজ খেয়ে থাকে, মানে যারা নন ভেজিটেরিয়ান, বিশেষ করে নন নয় ভেজিটেরিয়ান যারা, হ্যাঁ ভেজিটেরিয়ানরা কিন্তু এই তোফু, তারপরে তোমার হচ্ছে কি তোমার কি বলা হচ্ছে তোফু, পনির, এইগুলোকে প্রেফার করে প্রোটিনের, তাদের প্রোটিন ইনটেক পূরণ করার জন্য, তাই না? চলো এখানে আমরা দেখি খাদ্য সয়াবিনে থাকি মানে প্রোটিনের পরিমাণ যদি দেখি প্রতি তোমার হচ্ছে 100 গ্রামের ভিতরে 36 থেকে 40 গ্রাম, মানে অর্ধেক অর্ধেক প্রোটিন থাকে। মাছে 18 থেকে 25 গ্রাম থাকে, এবার মাছের বিভিন্ন প্রকারভেদ আছে, তার উপরে এটা নির্ভর করে। ডিমের মধ্যে 13 গ্রাম থাকে। হ্যাঁ, ডিমের মধ্যে 13 গ্রাম থাকে। আচ্ছা, ডিমের এখানে মানে 100 গ্রাম ডিমের কথা বলা হয়েছে মেবি, কারণ আমি তো জানি একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে, এখানে 13 গ্রাম, মানে দুটো দুটো ডিমে 100 গ্রাম হয়। হ্যাঁ, বলো তো দেখি, দুটো গ্রামে 100 গ্রাম হয়ে যাবে এই দুটো ডিমে? যাই হোক, একটা ডিমে 6 গ্রাম মতো প্রোটিন থাকে, বুঝেছো? তার মানে দুটো ডিমের কথা বলা হয়েছে, দুটো ডিম মানে 100 গ্রাম, এখানে 100 গ্রামে বলা হয়েছে পুরো জিনিসটা। গমে তোমার হচ্ছে 12 থেকে 13 গ্রাম থাকে, গমে বেশি শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। প্রোটিন ইনটেক পূরণ করার জন্য কেউ যেন গম খেও না, হ্যাঁ। রাজ্যসভায় সদস্যদের কার্যকালের কত বছর? রাজ্যসভায় সদস্যদের কার্যকাল হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 6 বছর কার্যকাল থাকে। পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2017 দিকে। সেই পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের একজন প্রবক্তা ছিলেন? খুব উল্লেখযোগ্য একজন বাদ্যযন্ত্রের বাদক পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন। সেনাই বাজাতেন পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন, বাঘেশ্বরী কামার, রাজেন্দ্র প্রসন্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান, এরা সবাই সেনাই বাদক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মানুষের ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গর উদাহরণ? নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? এর ভিতরে যেটা নিষ্ক্রিয় অঙ্গ সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। একটা সময় সক্রিয় ছিল, কিন্তু আপাতত মানুষদের জন্য, সাধারণ মানুষ যত তোমার হচ্ছে ডেভেলপ করেছে, তাদের এই অঙ্গটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? সব থেকে হাইয়েস্ট লেক? পৃথিবী তথা বিশ্বের সব থেকে উঁচু হ্রদের নাম টিটিকাকা হ্রদ। কোথায় আছে? দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থিত আছে, দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকায় এটা অবস্থিত। চলো এরপরে দেখি, ভারতে আঙ্গুরের রাজধানী কাকে বলা হয়? আঙ্গুরের রাজধানী গ্রেপ, বা এটাকে আমরা আরেকটা নাম দিই ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আঙ্গুর থেকে ওয়াইন তৈরি হয়, তো এটাকে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। ভারতের ওয়াইন ক্যাপিটাল বা আঙ্গুরের রাজধানী এটা বলে থাকি আমরা নাসিককে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত আছে। মহারাষ্ট্র, এই নাসিক থেকেই তো গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে, তাই না? চলো ভালো থাকবে সকলে। এই যে 20টা প্রশ্ন ছিল, 20টা প্রশ্নে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আনার, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষাতে থাকতে পারে। আচ্ছা, নেক্সট কয়েকদিন পরে যাদের অন্যান্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, যারা জিডি বা ইত্যাদি ইত্যাদি পরীক্ষা, তাদের জন্য আমি বলবো এই ক্লাসগুলো মিস করো না, প্রতিদিন দেখতে থাকো। আর আর অবশ্যই আমি চেষ্টা করি সবসময় বেস্ট অফ বেস্ট কোশ্চেন্সগুলো বেছে বেছে আনার জন্য। তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, আর সকলে সকলে একটা করে লাইক করে ফেলো ক্লাসটিতে একটা করে, দ্রুত। ভালো থাকবে সকলে, টাটা, বাই।